আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার বইয়ের চ্যাপ্টার 2। এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পার্টটা, এবং এটা যথেষ্ট বড় একটা চ্যাপ্টার। এবং দেখা যায় যে অনেক কলেজে হচ্ছে এই চ্যাপ্টারটা সেকেন্ড ইয়ারে ধরা হয়, এবং এর ফলশ্রুতিতে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এই চ্যাপ্টারটা ক্লাসে শেষ করলে তো হলো না, কারণ নিজে নিজেও পড়তে হয়। আর এই চ্যাপ্টারটা মানে তোমাদের 9-10-এর একটা ভীতি আছে যে হয়তো এই চ্যাপ্টারটা মুখস্থ করতে হবে তোমাদেরকে, বাট বিষয়টা মোটেও এরকম না। আমরা প্রায় 80% টু 90% কন্টেন্টই আমরা বুঝার আছে এখানে। সো প্রায় 80-90% কন্টেন্ট এখানে আমরা যদি ভালো করে বুঝি, তাহলে দেখবো যে আমরা রিয়েকশন গুলো নিজে নিজে পারতেছি। এবং অর্গানিক কেমিস্ট্রি একটা সুবিধা হচ্ছে এখানে যদি আমরা মেকানিজম গুলো বুঝি, মেকানিজম বলতে এখানে তোমাদের এই কোর্সে আমরা বিক্রিয়া কৌশল শিখবো। অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের বিক্রিয়া কৌশল আছে, যেমন সংযোজন বিক্রিয়া আমাদের কিভাবে হচ্ছে, অপসারণ বিক্রিয়া আমাদের কিভাবে হচ্ছে, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে। এবং তার মধ্যে অ্যারোমেটিক, তোমরা হয়তো এই দুটা ওয়ার্ডের সাথে পরিচিত, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। 9-10-এ এই দুইটা ওয়ার্ড তোমাদের ছিল জৈব যৌগের শ্রেণী বিভাগে। সো এই দুইটা ওয়ার্ডের সাথে যখন পরিচিত, এই দুইটা ওয়ার্ডের সেপারেট সেপারেট রিয়াকশন গুলো আমরা এখানে বুঝবো উইথ মেকানিজম, অর্থাৎ বিক্রিয়াগুলো কিভাবে কিভাবে ঘটতেছে। এবং ভাবিও না যে এটা তোমাদের এক্সট্রা পড়াচ্ছে, এটা কিন্তু তোমাদের সিলেবাসের ভিতরে ইনক্লুডেড। অর্থাৎ বিক্রিয়ার যে মেকানিজম গুলো এটা কিন্তু তোমাদের সিলেবাসে ইনক্লুডেড। সো এখানে যদি তোমাদের কনসেপচুয়ালি তোমরা যদি উইক থাকো, তাহলে দেখবে যে আসলে বিক্রিয়াগুলো ঠিক মতো করতে পারবে না, এবং যদি পরবর্তীতে পরীক্ষায় নতুন কোনো রিয়াকশন আসে, তাহলে সেটা অ্যান্সার করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের বিক্রিয়া কৌশল, অর্থাৎ বিক্রিয়া যে ক্রিয়া কৌশল, সেই পার্টটাতে আসলে আমরা অনেক বেশি সময় দিব। এবং নামকরণ পার্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো 9-10-এ নামকরণ কিছুটা শিখে আসছো, এবং খুবই অল্প কিছু সংখ্যক কার্বক্সিলিক মূলক অল্প কিছু সংখ্যক জৈব যৌগের তোমার শ্রেণী বিভাগের সাথে পরিচিত হয়েছে, অর্থাৎ অ্যালকেন অ্যালকিন, একদম ভেরি বেসিক। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, তারপরে হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যালডিহাইড, তারপরে হচ্ছে কিটোন। খুবই বেসিক বেসিক কিছু আমাদের আমরা এগুলোর সাথে পরিচিত হয়েছে, এবং তাদের সম্ভবত সবগুলো ইয়ার বিক্রিয়াও ছিল না। আম, শুধুমাত্র অ্যালকিন অ্যালকাইন এই কয়টা পার্ট ছিল না, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, তারপরে তোমার অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক না? এই কয়টাই তো মেবি তোমরা ভাইয়া, কিছু। বলো ভাইয়া। কিটোন কিটোন মেবি ওইখানে নাম দেখছি, কিন্তু কিটোন সম্পর্কে শুধু একটা ওয়ার্ডে পাইছি, আর মনে হয় বেশি লেখা ছিল আচ্ছা, না। কিটোন সম্পর্কে ছিল না, তার মানে অ্যালডিহাইড কার্বক্সিলিক ওই কিটোনটা বাদ। মোটামুটি এইটুকুর মধ্যে তোমাদের কিছু বেসিক রিঅ্যাকশন ছিল, ঠিক না? জি ভাইয়া। এবং কার্বক্সিলিক অ্যাসিড, ইফ আই এম নট রং, হচ্ছে জাস্ট শুধুমাত্র জারণ বিজারণ দিয়ে হচ্ছে শুধুমাত্র ওই কনভার্সনটা দেখানো হয়েছে, এর চেয়ে বেশি মনে হয় না তেমন কিছু ছিল। অথবা একটা এনজাইমের না একটা ভাইয়া। রিয়াকশন ছিল হয়তো, এনজাইম দিয়ে তোমার অ্যালকোহল প্রস্তুতি, এরকম কিছু একটা ছিল, জি গ্লুকোজ ভাইয়া, স্টার্চ বিক্রিয়াটা দিয়ে, হ্যাঁ। মানে অধিকাংশ এরকমই ছিল। আচ্ছা, তো খুব বেশি ছিল না। নামকরণ হচ্ছে তোমাদের নতুন সিলেবাসে তোমরা কতটুকু পড়ছিলা নামকরণ? ভাইয়া, নামকরণ বইতে মানে সরাসরি এত মানে কিছু উল্লেখ ছিল না, যে আচ্ছা, উল্লেখ ছিল শুধু কোনটাকে অ্যালকেন বলবো, কোনটাকে অ্যালকিন বলবো, কোনটাকে বাট অ্যালকাইন বলবো। নামকরণ সেরকম কিছু ছিল না, না? আচ্ছা, বুঝতে না পারছি। ভাইয়া, ওই যে না ভাইয়া। ওয়ান টু অ্যালকেন বা এই টাইপের কোনো কিছু ছিল না আচ্ছা, সরাসরি হুম বইতে। হুম, বুঝতে পেরেছি। তো আমাদের আমাদের এই ইন্টারমিডিয়েট অর্গানিক কেমিস্ট্রি কোর্সে আমরা নামকরণ নিয়ে অনেক সময় কাটাবো। আমি তোমাদের হচ্ছে কোর্সের আউটলাইনটা শেয়ার করছি তোমাদের সাথে। তো নামকরণ এটা খুবই বড় একটা টপিক, এবং এই টপিকটা হচ্ছে আমাদের শেষ করতে হয়তো হচ্ছে প্রায় 5-6টার মতো বা 7টা-8টার মতো ক্লাসও লেগে যেতে পারে। আই এম নট শিওর এখানে আসলে কতগুলো ক্লাস আমি শেষ করতে পারবো, কারণ অনেকগুলো তোমার কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ আছে। সো এই নামকরণের পার্টটা, এবং এগুলোর মধ্যে বেশ কিছু ট্রিকি কোশ্চেন হয়ে থাকে, শুধুমাত্র অ্যালিফেটিক যে না তাই না, শুধুমাত্র অ্যালিফেটিক, তারপর আবার অ্যারোমেটিক আছে। সো আসলে হিউজ একটা পার্ট, মানে নামকরণের পার্টটাই অনেক বড় বেসিক্যালি। তো এই জিনিসটা আমরা অবহেলা করবো না। তার রিজনটা হচ্ছে যদি নামকরণে আমাদের উইকনেস থেকে যায়, তাহলে দেখবো যে হচ্ছে পরবর্তীতে রিয়াকশনের সময় আমি যে যৌগগুলোর নাম বলবো সেগুলো তোমরা ক্যাচ করতে পারবে না। ইভেন পরীক্ষা হলো তোমাদের নামকরণ থেকে কোশ্চেন আসবে, বোর্ডে সাধারণত এটা ক নাম্বারে আসে, আর ভর্তি পরীক্ষায় হচ্ছে এটা সাধারণত হচ্ছে 5টা নামকরণ দিয়ে এটা 10 নাম্বারে চলে আসে, যে এই 5টা যোগের নামকরণ করো। সো এটা দিয়ে হচ্ছে এটা 10 নাম্বারে চলে আসবে। সো খুবই ক্রুশিয়াল পার্ট, তোমরা বুঝতেছো নামকরণ পার্টটা যেহেতু খুব বেশি কঠিন না, এবং একটু ইলাবোরেট, এবং হচ্ছে যদি গুছায় পড়া যায় তাহলে আল্লাহর রহমতে এই পার্টটাতে প্রবলেম থাকে না। এবং তোমরা তো বুঝতে পারতো অ্যাডমিশনের পার্সপেক্টিভ থেকে, যেহেতু তোমরা যদি এই টপিকটা বাদ দিয়ে যাও, নামকরণ যদি ভালো করে না করো, তাহলে একদম একটা পাওয়া 10 নাম্বার তোমাদের ছেড়ে আসা লাগবে। সেটা নিশ্চয়ই তোমরা চাও না। সো প্রত্যেকটা টপিক যেহেতু বললাম অ্যাডমিশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আসলে ইম্পর্টেন্ট কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না, এটা আসলে ডিফাইন করার সুযোগ খুব একটা নাই, কারণ যে কোনো টপিক থেকে তোমার কোশ্চেন চলে আসতে পারে 10 নাম্বারে। আচ্ছা,
সেই জন্য আমরা পুরো বইটাই ভালো করে পড়ার চেষ্টা করব। সো নামকরণ গেল, এরপর হচ্ছে আমরা একটা নতুন টপিক, যেটা সম্পূর্ণ তোমাদের জন্য নতুন, সমাণু। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট তোমার হচ্ছে গঠনের কারণে তোমার যে প্রপার্টি গুলোতে যে চেঞ্জ আসে, এবং সমাণুর ভিতরে আমরা শুধুমাত্র যে এক ধরনের সমাণু শিখবো বিষয়টা সেরকম না, আমরা এখানে গাঠনিক সমাণু দেখবো। অর্থাৎ তাদের শুধু গাঠনিক সমাণুর পাশাপাশি তাদের থ্রি ডাইমেনশনাল যে সমাণুগুলো আছে, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল স্পেসে আমাদের অ্যাটম গুলো, আমাদের পরমাণুগুলো কিভাবে ওরিয়েন্টেড আছে, সেটার উপর বেস করে তাদের কি কি ধরনের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিতে চেঞ্জ আসতেছে। এবং এখানে আমরা আলোক সমাণু সম্পর্কে জানবো, জ্যামিতিক সমাণু দেখবো। এবং আসলে অনেক ডাইভার্স একটা টপিক, এবং অনেক এটা যথেষ্ট বড় একটা টপিক, এবং এই টপিকটা আমাদের হচ্ছে ভালো করে আয়ত্তে আনতে হবে, সমাণুর টপিকটা। এখান থেকে তোমাদের এইচএসসি এক্সামে হচ্ছে মাঝে মধ্যে দুই একটা এমসিকিউ আসে, বাট এমসিকিউ গুলো আসলে পারাটা খুবই ডিফিকাল্ট হয়, খুবই কনফিউজিং এমসিকিউ থাকে। এমন সব মানে তোমাদের হচ্ছে বলবে যে এইটার কয়টা সমাণু হওয়া সম্ভব, এটা কয়টা সমাণু পসিবল। সো এরকম কোশ্চেনে আসলে তোমাদের অ্যান্সার বহু আসে, মানে এটা যদি তোমরা একটু যখন টপিকটা বুঝবা তখন অ্যাকচুয়ালি জিনিসটা রিয়েলাইজ করবা যে আসলে সমাণু অনেক বের করা পসিবল। এখন কোন ধরনের সমাণু চাইছে এটা অনেক সময় স্পেসিফিক করে বলে না এইচএসসি এক্সামে, সেক্ষেত্রে দেখা যায় আসলে এই কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি এক এক টিচার এক এক অ্যান্সার দেয়, এবং আলটিমেটলি এটা আসলে মানে খুবই কনফিউজিং একটা কোশ্চেন হিসেবে থেকে যায়, যেটা কোনো কারেক্ট অ্যান্সার নাই। তো এটা একটা প্রবলেম হয় এইচএসসি ক্ষেত্রে। বাট অ্যাডমিশনে হচ্ছে এটা থেকে তোমার বুয়েটে কোশ্চেন আসে, মাঝে মধ্যে বুয়েটে কোশ্চেন দেয়। সো এই টপিকটা ওই অ্যাডমিশনের পার্সপেক্টিভ থেকে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এরপর আমরা দেখবো হচ্ছে মেকানিজম, অর্থাৎ আমরা এখানে অনেকগুলো বিক্রিয়া শিখবো, অর্গানিক কেমিস্ট্রি, এখানে অনেক বিক্রিয়া শিখবো, বাট বিক্রিয়াগুলো আসলে কিভাবে কাজ করতেছে সেটা যদি না বুঝি তাহলে তো আমাদের ওই গড় বাঁধা মুখস্থ করতে হচ্ছে বিক্রিয়াগুলো। বাট আমরা বিষয়টা মোটেও সেরকম নয়। ইন্টারমিডিয়েটে হচ্ছে আমরা মোটামুটি প্রত্যেকটা বিক্রিয়া অ্যাকচুয়ালি কি মেকানিজমে হচ্ছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। বাট এখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সিলেবাস যেহেতু স্টিল অনেক বড়, তারপর অত বড়ও না, মানে এটা সাধারণত হচ্ছে অনার্সে যারা পড়ে তাদের অ্যাকচুয়ালি এত ডিটেলসে পড়তে হয়। আমরা বইতে হচ্ছে এমন অনেক রিয়েকশন পাবো যেটার অ্যাকচুয়ালি মেকানিজম আমরা শিখতে যাব না, কারণ সেগুলোর মেকানিজম যদি আমরা প্রত্যেকটা বিক্রিয়া, অর্থাৎ এখানে একটা কিছু ক্লাসিফিকেশন আছে তোমরা দেখবা যে আমরা আসলে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সেটার বেসিসে হচ্ছে আমরা জিনিসগুলোকে ভাগ করতেছি। এইটা ছাড়াও আরো অনেক ধরনের বিক্রিয়া তুমি পাবা, যেটার অ্যাকচুয়ালি মেকানিজমটা তুমি যদি আয়ত্তে আনতে যাও, বা মেকানিজমটা যদি আসলে, আমি কয়েকটা মেকানিজম তোমাদের দেখাবো এক্সট্রা, বাট এটার পরও আরো অনেক রিয়েকশন আছে, সেগুলো মেকানিজম আসলে শিখতে গেলে আরো আমাদের কোর্সটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সেগুলো কিছু জিনিস আসলে একটু মুখস্থ করতে হবে, মুখস্থ জিনিস যে একেবারেই নয়, বিষয়টা ভুল। সো মুখস্থ করতে হবে তোমাদের কিছু, বাট তোমরা যদি বুঝে বুঝে মুখস্থ করো, মুখস্থ আসলে ওই পার্ট গুলো, বাট অ্যাকচুয়ালি এখানে বুঝার অনেক কিছু আছে, বিশ্বাস করো এখানে বুঝার অনেক কিছু আছে। সো এই পার্ট গুলো যখন বুঝবা তখন দেখবা যে ওগুলো মুখস্থ করতে আর তেমন কোনো কষ্ট হচ্ছে না। আর অত বেশিও মুখস্থ না, এটা নিয়ে ভয় পেও না যে অনেক বেশি মুখস্থ করতে হবে, বিষয়টা ওরকমও না। এখানে বুঝা মুখস্থ দুইটা জিনিসই আছে আর কি, দুইটা পার্টি আছে। তারপর হচ্ছে অ্যারোমেটিক বিক্রিয়া দেখবো আমরা। অ্যারোমেটিক পুরো একটা আলাদা পার্ট, এবং অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক দুইটা পার্টের কথা তোমরা অলরেডি এটার সাথে ফ্যামিলিয়ার। এবং অ্যারোমেটিক বিক্রিয়া হচ্ছে এটা যথেষ্ট হিউজ একটা টপিক, এবং অনেকগুলো অ্যারোমেটিক বিক্রিয়া লাইক টোলুইন, ফেনল, তারপরে হচ্ছে আমরা অ্যানিলিন, অনেকগুলো অ্যারোমেটিক বিক্রিয়া কিভাবে হচ্ছে, অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশক, অর্থাৎ কোন পজিশনে আমাদের অ্যাটাক করবে একটা গ্রুপ এসে। তো এখানে বেশ ফ্যাসিনেটিং এবং যথেষ্ট ইন্টারেস্টিং একটা টপিক এই অ্যারোমেটিক বিক্রিয়া, যেটা অ্যাকচুয়ালি এই মেকানিজম গুলোর উপর বেস করে আমরা এই অ্যারোমেটিক বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি শিখবো। এরপর হচ্ছে আমরা সেপারেট হচ্ছে গ্রুপগুলো নিয়ে কথা বলবো, অ্যালকেন, অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, ফেনল, অ্যামিন, ডায়াজোনিয়াম, ইথার, এস্টার, অ্যামাইড। সো দেখতেছো আসলে অনেকগুলো টপিক আছে, এবং এই প্রত্যেকটা টপিকের আমরা সেপারেট রিঅ্যাকশন গুলো শিখবো। মানে এই প্রত্যেকটা টপিকে শুধুমাত্র এই প্রত্যেকটা টপিক, এই প্রত্যেকটা গ্রুপ কিভাবে তৈরি হচ্ছে, আমাদের শুধু কিভাবে তৈরি হচ্ছে, সেটা কি ধরনের বিক্রিয়া পার্টিসিপেট করে, এবং তাদের শনাক্তকরণ বিক্রিয়া, বেসিক্যালি আমরা তিনটা পার্টে প্রত্যেকটা গ্রুপকে বোঝার এবং শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে এটাও বেশ সময় খাবে এখানে। এবং এখানে হচ্ছে ফেনল, এটা অ্যারোমেটিক যৌগের পার্ট, তারপরে ডায়াজোনিয়াম সল্ট, দেন অ্যামিন, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্রত্যেকটা সেপারেট রিঅ্যাকশন আছে। এবং বলতে গেলে এক ফেনোলেরই বলতে পারো প্রায় 20-25টা রিঅ্যাকশন আছে, মানে এক একটা গ্রুপেরই হচ্ছে প্রায় 15-20টা করে রিঅ্যাকশন আছে। সো স্টিল এটা কিন্তু অনেক বড়, এবং অনেক সময় লাগবে আমাদের, এবং অনেক রিঅ্যাকশন আছে। সেগুলো অ্যাকচুয়ালি আমরা যখন মেকানিজম পার্টটা কমপ্লিট করে আসবো তখন এই বিক্রিয়ার মেকানিজম বা আসলে কোন একটা বিক্রিয়ার ফলাফল কি হবে সেটা বুঝতে তোমাদের অনেক সহজ হবে। এরপর আমরা পলিমারকরণ বিক্রিয়া দেখবো, অর্থাৎ কিভাবে একটার পর একটা মনোমার যুক্ত হয়ে আমাদের পলিমার তৈরি করতেছে।
এবং বেশ কিছু নামীয় বিক্রিয়া আছে। নামীয় বিক্রিয়া মানে এগুলো খুবই ফেমাস বিক্রিয়া, এবং এই বিক্রিয়াগুলো তাদের নাম দিয়ে অনেক বেশি ফেমাস, যেমন কোপ বিক্রিয়া, তারপর হচ্ছে উইলিয়াম ইথার সংশ্লেষ বিক্রিয়া, তারপর হচ্ছে তোমার এরকম বেশ কিছু নামীয় বিক্রিয়া আছে। তোমাদের হচ্ছে 20-22টা নামীয় বিক্রিয়া আমি তোমাদের একদম ধরে ধরে শিখাবো, যে 20-22টা নামীয় বিক্রিয়ার বাইরে তোমাদের ইনশাল্লাহ কোশ্চেন আসবে না। এই কয়টাই তোমাদের সব বই মিলায় এই কয়টা নামীয় বিক্রিয়ায় তোমরা পেয়ে যাবা। প্রায় হচ্ছে আমরা 20-22টা নামীয় বিক্রিয়ার মতো দেখবো। তারপর হচ্ছে আইয়ার স্পেকট্রোস্কোপি, অর্থাৎ বর্ণালীমিতির কিছু পার্ট আছে, এবং এই টপিকটা আমরা বোঝার এবং জানার চেষ্টা করব। এবং চ্যাপ্টারের শেষে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে বায়োমলিকিউল, অর্থাৎ তোমার প্রোটিন অর্থাৎ পেপটাইড বন্ড কিভাবে ফর্মেশন হচ্ছে। তারপরে তোমার কিছু আমাদের সেল কেমিস্ট্রি যে পার্টটা ছিল, কোষ রসায়নের কিছু পার্ট, সেই পার্টটা আবার এখানে কিছুটা রিপিট হবে। অর্থাৎ জৈব রসায়নে একদম শেষের দিকে গিয়ে আমরা আমাদের কেমিস্ট্রি সেল কেমিস্ট্রির টপিক গুলোকে আবার কিছুটা রিভিউ করব। সো এটা ওভারঅল হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রির কোর্স আউটলাইন, এবং এটা বেশ লেন্দি হবে কোর্সটা, এবং আশা করি তোমাদের খুব একটা প্রবলেম হবে না, কারণ আমরা আস্তে আস্তে জিনিসগুলো শিখবো। আর যেহেতু আমি একাই তো কেমিস্ট্রি নিচ্ছি এবং সপ্তাহে 4 দিন করে নিচ্ছি, আমার মনে হয় না যে আমার শেষ করতে খুব একটা প্রবলেম হবে, এবং খুব রিল্যাক্সই হচ্ছে আমরা আমাদের কোর্সটা শেষ করতে পারবো, এটুকু আমার বিশ্বাস। যেহেতু একাই কেমিস্ট্রি পড়াচ্ছি এবং 4 দিন পড়াচ্ছি, সো ইনশাল্লাহ তোমাদের কোর্স শেষ করতে আল্লাহর রহমতে কোনো ঝামেলা হবে না, আমরা খুব রিল্যাক্সে শেষ করতে পারবো। আচ্ছা, সো কিছু জিনিস আজকে একটু তোমাদের দেখাই, যেমন জৈব যৌগ, যেখানে কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগ থাকবে। আমি কিছু বুঝাবো না আজকে, যাকে আমরা হাইড্রোকার্বন বলতেছি, বেসিক কিছু কথা। এছাড়া আমাদের সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, হ্যালাইড থাকতে পারে। এবং এখানে প্রাণশক্তি মতবাদ, যেটার সাথে তোমরা অলরেডি ফ্যামিলিয়ার, যে জৈব যৌগ সমূহ কেবল উদ্ভিদ ও প্রাণী দেহে এক রহস্যময় শক্তিভাবে উৎপন্ন হয়ে থাকে, এরকম কিছু কথা তোমরা শুনছো, প্রাণশক্তি মতবাদ, যেটা পরবর্তীতে অ্যাকচুয়ালি ভুল প্রমাণিত হয় একটা রিয়াকশনের সাহায্যে, যেখানে আমরা ইউরিয়া প্রস্তুত করি। এরপর আমরা জৈব যৌগের ক্লাসিফিকেশন গুলো দেখবো, অর্থাৎ অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এবং বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো দেখবো। আজকে কোনো কিছু আমি ডিটেইলে যাচ্ছি না, আচ্ছা জাস্ট একটু দেখো তোমরা, আচ্ছা এই বিষয়গুলো একটু দেখতে থাকো। তো অ্যারোমেটিক বিক্রিয়ার ভিতরে আমরা হচ্ছে সুষম চাকরিক, বিষম চাকরিক, এই বিভিন্ন বিষয়গুলো দেখবো অ্যাকচুয়ালি। তারপরে তোমার বিভিন্ন অ্যারোমেটিক যৌগের আমরা কিছু খুবই ইম্পর্টেন্ট অ্যারোমেটিক যৌগের নামগুলো শিখবো, এবং সেগুলো স্ট্রাকচার রাখা শিখবো, কারণ এগুলো ভর্তি পরীক্ষা আসে আমাদের, বলবে যে পিরিডিন, ফিউরান, থায়োফিন, এই তিনটার স্ট্রাকচার রাখতে বলবো, এখানে 10 নম্বর। তারপরে দেখো পাইরুল। তারপর আমরা বুঝবো যে অ্যারোমেটিসিটি, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ, যেটা নাম তোমরা অলরেডি শুনে আসছো, সেই অ্যারোমেটিক যৌগটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেটার আমরা প্রপার্টি গুলো দেখবো, কোন কোন প্রপার্টি গুলো থাকলে আমরা অ্যাকচুয়ালি সেটাকে অ্যারোমেটিক বলতে পারি, সেই বিষয়গুলো আমরা এখানে জানার চেষ্টা করবো। আচ্ছা, এটা হচ্ছে সেই রিলেটেড। এবং আমরা তখন হচ্ছে একদম সব লিখে লিখে দেখাবো। এটা যেহেতু আগে আমার একটা ইউনিভার্সিটি কো অ্যাডমিশন টেস্টের একটা স্লাইড আমার বানানো ছিল, আর যেহেতু বাসা চেঞ্জের কারণে তোমাদের জন্য আলাদা করে স্লাইড বানাতে পারিনি আজকে ক্লাসে, তো এটা দিয়ে তোমাদের ওভারঅল হচ্ছে একটা ধারণা দেখা দিচ্ছি, যে তোমার অ্যালকেনের সংকরান টপিকটার সাথে তোমরা এখনো যেহেতু পরিচিত না, সামনে পরিচিত হবা। চ্যাপ্টার 3 তে হচ্ছে ওই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। তারপর আমরা অ্যালকিন সম্পর্কে জানবো, অ্যালকাইন। তোমরা জাস্ট একটু বেসিকটা দেখো। অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। দেখো, কার্বন কার্বন একক বন্ধন, এখানে কোনোভাবেই দ্বিবন্ধন থাকতে পারবে না। অর্থাৎ আমার মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে আমাদের অ্যালকেন। তারপর এখানে আমরা বেসিক্যালি অ্যালকিন দেখতেছি, যেখানে অ্যাকচুয়ালি তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতেছে, জাস্ট এইটুকু একটু খেয়াল করো। তারপর আমাদের অ্যালকাইন, যেখানে আমাদের কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতেছে, সেটা হচ্ছে আমাদের অ্যালকাইন। তারপর হচ্ছে আমাদের এখানে আমরা বেনজিন আছে, তোমরা বেনজিনের স্ট্রাকচারটা অলরেডি জানো, এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। এবং বেনজিনের সংকুরণ কিভাবে হয় দেখো এখানে। আচ্ছা, এখানে যেহেতু চিত্রটা আঁকি নাই, যদি এখানে বিশাল বড় একটা চিত্র আছে, যেখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে যাচ্ছিলাম বেনজিনের সংকুরণ কিভাবে হয়, এবং সংকুরণ জিনিসটা আমি তোমাদের শিখাবো, অনেক ডিটেলসে শিখাবো সংকুরণ টপিকটা। এবং সাধারণ নামকরণ, অর্থাৎ দুই ধরনের নামকরণ পদ্ধতি এখানে আছে, সেটা হচ্ছে একটা সাধারণ নামকরণ, একটা হচ্ছে আইপ্যাক নামকরণ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে তোমার আইপ্যাক। সো আইপ্যাকের নামকরণ আর হচ্ছে সাধারণ নামকরণ, বেসিক্যালি দুই ধরনের নামকরণের সাথে আমরা ফ্যামিলিয়ার হব। সাধারণ নামকরণ আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অর্থাৎ সবগুলোকে মোটামুটি নামকরণ করা শিখবো। তারপরে আমরা আস্তে আস্তে যাব হচ্ছে, এখানে বেশ কিছু নামকরণ পদ্ধতি আছে, যে একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে, যেটা ফলো করলে আমাদের নামকরণটা অনেক সহজ হয়ে যাবে। এবং কিছু প্রায়োরিটি অর্ডার আছে, যেটা বেসিসে আমরা নাম্বারিং গুলো করবো। এগুলো সবই আমরা আস্তে আস্তে বুঝবো। তো আমরা অনেক অনেক প্র্যাকটিস করবো এখানে, যেহেতু 1.5 ঘন্টার ক্লাসে আমি পুরো আইডিয়া গুলো কভার করছি, এখানে অনেক কম প্রবলেম আছে। তো আমরা যখন আমাদের রেগুলার একাডেমিক ক্লাস, সেখানে অ্যাকচুয়ালি অনেক অনেক প্রবলেম আমরা সলভ করতে পারবো, কারণ আমাদের সময় বেশি থাকবে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন বিক্রিয়াগুলো, তারপরে অ্যালকেনের নামকরণটা কিভাবে করতেছি আমরা, তারপর হচ্ছে অ্যালকিনের নামকরণ কেমনে করতেছি, অ্যালকোহলের নামকরণ কিভাবে করতেছি, অ্যালডিহাইড, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের নামকরণ। তারপর হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন,
এগুলোর নামকরণ বেসিক্যালি আমরা কিভাবে করতেছি সেই জিনিসগুলো দেখতেছি। অ্যামিন, তারপরে হচ্ছে আমাদের জাস্ট আজকের ক্লাস হচ্ছে একটা এক্সপোজার, যে সামনের দিনগুলোতে আমরা বেসিক্যালি কি কি জিনিসগুলো দেখতে যাচ্ছি সেগুলো আজকের ক্লাসে আমরা একটা ওভারভিউ পাচ্ছি। অর্থাৎ আমরা অ্যামিন দেখতেছি, এখানে হচ্ছে অ্যামিনের নামকরণ, তারপর হচ্ছে আমাদের ইথারের নামকরণ দেখবো। এগুলো নিয়ে আজকে তোমাদের একটা শর্ট ইন্ট্রোডাকশন দিব, যে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপ নিয়ে। তারপর তোমাদের হচ্ছে এসিড জাতক, যেগুলো অ্যাকচুয়ালি এসিড থেকে আমাদের উৎপন্ন করা হচ্ছে। এসিডের সাথে বিক্রিয়া দিয়ে আমরা যে উপাদানগুলো পাচ্ছি সেটা হচ্ছে আমরা এসিড জাতক বলছি। সো জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া দিচ্ছি, যেহেতু জৈব অ্যাসিড এখানে উপস্থিত আছে এবং তার সাথে অ্যালকোহলের বিক্রিয়া দিচ্ছে, আমরা এস্টার পাচ্ছি। এস্টার হচ্ছে এখানে এসিড জাতক। টোটাল 4 ধরনের এসিড জাতকের নামকরণ আমরা শিখবো। তো একটা হচ্ছে এস্টার, একটা হচ্ছে আমাদের এস্টারের নামকরণ কিভাবে করে আমরা, অ্যালকাইল অ্যালকানয়েড, তারপর হচ্ছে আমাদের আরো বিভিন্ন তারপর এসিড অ্যামাইড, তারপর হচ্ছে এসিড হ্যালাইড আর এসিড অ্যানহাইড্রেট। বেসিক্যালি 4 ধরনের আমরা হচ্ছে এসিড জাতকের সাথে পরিচিত হব। এবং এরপরে হচ্ছে আরো বেশ কিছু পার্ট আছে, যেমন তোমরা দেখতেছো এখানে খুবই সামান্য কিছু এক্সাম্পল আছে, এগুলো আমরা ওয়ার্কআউট করব সামনে। তারপর হচ্ছে থায়োল কি জিনিস, থায়োলের বিক্রিয়াগুলো, তারপর হচ্ছে আমাদের সায়ানাইডের নামকরণ কিভাবে করতেছি, তারপর হচ্ছে আমাদের বেনজিন জাতকের নামকরণ গুলো করতেছি, সবকিছু আমরা সেপারেটলি ডিটেলসে শিখবো। সেটা হচ্ছে নামকরণের পার্টটা। আরো বেশ কিছু স্লাইড আছে, টোটাল এখানে 60টা স্লাইড আছে। তোমাদের যখন নামকরণের পার্টটা শেষ করে দিব তখন এই স্লাইডটা তোমাদের দিয়ে দিব। তোমরা যদি এর আগে চাও তোমাদের দিয়ে দিব, অবশ্যই সমস্যা নেই। স্লাইডটা পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিব, তোমরা হয়তো যারা একটু আগে ভাগে দেখতে চাও এই জিনিসগুলোর সাথে একটু দেখে নিতে পারো। আচ্ছা, বাট আমরা আমাদের কোর্সে আরো অনেক ডিটেলসে শিখবো। এটা যেহেতু আমার 1.5 ঘন্টার একটা লেকচার ছিল, এই জন্য অনেক কুইকলি আমাকে নিতে হয়েছে এবং পুরো 1.5 ঘন্টার ভিতর 60টা স্লাইড কভার দিতে হয়েছে। বাট আমরা যখন একাডেমিক আমরা যখন শিখবো আস্তে আস্তে, তখন বিষয়গুলো আস্তে আস্তে জানবো। এবং কারো যদি অর্গানিক কেমিস্ট্রি তোমরা 9-10-এ ভালো করে না পড়েও আসো, তাও ইনশাল্লাহ সমস্যা হবে না, কারণ আমরা একদম শুরু থেকে সবকিছু ডিটেলসে দেখবো। আচ্ছা, কেউ চ্যাটে কিছু লিখছো? হ্যাঁ, আজকে মেনলি হচ্ছে দেখার জন্যই। আর এখানে ভয় পেও না এই টপিকটা নিয়ে। আচ্ছা, তোমরা এখন কি ভাবতেছো বলো তো এই টপিকটা নিয়ে তোমাদের? ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। আমাদের আসলে মানে সত্যি কথা যেটা, মানে আমাদের আসলে ফেসবুকে বা বিভিন্ন মানে গ্রুপে বা বিভিন্ন ট্রোল মিমে আমাদেরকে যেভাবে এই সম্পর্কে ভয় লাগানো হয় ভাই, এই জন্য আর কি একটু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, বাকিরা কি ভাবতেছো এই টপিকটা নিয়ে? ভাই আমি তো মানে বড় হ্যাঁ ভাইদের কাছ থেকে যেটুকু ধারণা পাইছিলাম, যারা কলেজে মানে সেকেন্ড ইয়ারে, ওদের কাছ থেকে যেটুকু ধারণা পাইছিলাম, মানে এটা রসায়নের সবচেয়ে বড়, মানে হ্যাঁ, সবচেয়ে অবভিয়াসলি ভয়ঙ্কর অধ্যায়। কেমিস্ট্রির সবচেয়ে বড় অধ্যায়, এবং হচ্ছে এইটা আয়ত্তে আনাটা সবচেয়ে কঠিন, এটাও সত্যি। অর্থাৎ কেমিস্ট্রির বাকি যে টপিক গুলো আছে, বাকি যে চ্যাপ্টার গুলো আছে, সেগুলোর তুলনায় এটা আয়ত্তে আনাটা যথেষ্ট টাফ। বাট আমরা যেহেতু অনেক, এই জন্যই আগে ভাগে শুরু করা এবং অনেকটা সময় ধরে যেহেতু আমরা জিনিসটা দেখবো, এই জন্য হচ্ছে আমাদের ইনশাল্লাহ খুব একটা সমস্যা হবে না। আরো কয়েকটা কথা তোমাদের আমি বলি, সেটা হচ্ছে তোমাদের আগের ক্লাসগুলোতে আমি বলছি যে হচ্ছে কোনো টপিকই তোমরা বাদ দিয়ে যাবে না। কারণ একটা জিনিস তোমাদের একটু ধারণা দেই, সেটা হচ্ছে এখন বর্তমান পৃথিবীটা অনেক বেশি ইন্টারডিসিপ্লিনারি হয়ে যাচ্ছে। ইন্টারডিসিপ্লিনারি বলতে হচ্ছে এখন সাবজেক্টগুলোর ভিতরে অনেক তোমার মেজর মাইনর অনেক ধরনের কোর্স এখন ইনক্লুড করা হচ্ছে। কারণ একটা মানে এখন আসলে বাংলাদেশে বলতে পারো হচ্ছে পিওর সাবজেক্টের চেয়ে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের প্রতি স্টুডেন্টরা বেশি অ্যাট্রাক্টেড। সো ইন্টারডিসিপ্লিনারি বলতে আমি কি বুঝাচ্ছি, ধর হচ্ছে তোমার যেমন বায়োকেমিস্ট্রি, যদি বায়োকেমিস্ট্রি কথা বলি অ্যাজ এ সাবজেক্ট, অনার্সের সাবজেক্ট বায়োকেমিস্ট্রি। সো বায়োকেমিস্ট্রির নামটা থেকে তোমরা বুঝতে পারতেছো যে এখানে আসলে কি থাকতে পারে। বায়ো, এখানে বায়োলজি অবশ্যই থাকবে, এবং কেমিস্ট্রি, এখানে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টের কম্বিনেশনে এই বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা। সো এটা কিন্তু বেসিক্যালি একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো সাবজেক্ট মানে দুইটা সাবজেক্টের বেসিক প্রিলিমিনারি আইডিয়া এখানে রাখতেছে। বাট এখানে কিন্তু শুধু এটাই নাই, সেটা আরো অনেক কিছু ইনক্লুডেড। যেমন তোমাদের অলরেডি আমি বায়োইনফরমেটিক্স নিয়ে কিছু একটা বলছি হয়তো, বায়োইনফরমেটিক্স সেটাকে মানে কম্পিউটেশনাল বায়োলজি বলা যেতে পারে। সো এই নামটা অ্যাকচুয়ালি কি, মানে বায়োইনফরমেটিক্স জিনিসটা কি? বায়োইনফরমেটিক্স হচ্ছে তোমার বায়োলজিক্যাল ডেটা গুলোকে কম্পিউটার মডেল, কম্পিউটার সিস্টেম দিয়ে, কম্পিউটার প্রোগ্রামিং ইউজ করে, কম্পিউটার সফটওয়্যার ইউজ করে বায়োলজিক্যাল ডেটাকে অ্যানালাইসিস করা, বায়োলজিক্যাল প্রবলেম সলভ করা। সো দেখো এখানে কিন্তু বায়োইনফরমেটিক্স এটাও কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। অর্থাৎ এখানে শুধুমাত্র হচ্ছে তুমি কম্পিউটার সায়েন্সের নলেজই তোমার এনাফ নাই ফিল্ডে কাজ করার জন্য, একই সাথে বায়োলজির নলেজও লাগতেছে। সো দুইটা সাবজেক্টের নলেজ লাগতেছে, সেম অ্যাজ বায়োকেমিস্ট্রি। দেন বায়োফিজিক্স, বায়োফিজিক্স হচ্ছে বায়োলজি প্লাস ফিজিক্স, এখানে হচ্ছে দুইটা সাবজেক্টের নলেজ তোমাকে কাজে লাগতেছে।
সো এটা তো গেল হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট নিয়ে কথা বলতেছে। বাট আমাদের যে সাবজেক্ট গুলো বাংলাদেশে যেভাবে আমাদের পড়ানো হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে, সেই সাবজেক্ট গুলোতে বেসিক্যালি হচ্ছে এক একটা সাবজেক্টে তোমার অনেক ধরনের ভ্যারাইটি অফ কোর্স ইন্ট্রোডিউস করা হয়। যেমন যদি অর্গানিক কেমিস্ট্রির কথা বলি, অর্গানিক কেমিস্ট্রি শুধুমাত্র যারা কেমিস্ট্রি পড়ে তাদেরই যে শুধু ডিটেলসে পড়তে হয় বিষয়টা এরকমও না। সো তাদের ডিটেলসে পড়তে হচ্ছে, এটা নো ডাউট, এটা খুবই অবভিয়াস, এটা হওয়াই উচিত। সো যারা কেমিস্ট্রি স্টুডেন্ট একদম পিওর কেমিস্ট্রি যারা পড়তেছে তাদের টপিকটা বেস্ট ডিটেলসে পড়তে হচ্ছে। বাট এর বাইরেও যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, যারা বুয়েটে পড়তেছে, সো তাদেরও অনেক অনেক কোর্সে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হয়। সো এটা খুবই অবভিয়াস। সো তুমি দেখো, তুমি যদি এখন এই টপিকটাতে ফাঁকি দিয়ে যাও, দেখো পরবর্তীতে হচ্ছে তুমি যখন অনার্সে গিয়েও তোমাকে সাফার করতে হবে। সো আমি তোমাদের বলবো কোনো সাবজেক্টে কোনো টপিক ফাঁকি দেওয়া যাবে না। সো অর্গানিক কেমিস্ট্রিতে তো বললাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কিছু কোর্সে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে। আর এরপরে যদি আসে আমি তোমাকে ফার্মেসির কথা বলি, ফার্মেসিতে তো অর্গানিক কেমিস্ট্রি অনেক ডিটেলসে পড়তে হয়, কারণ ওখানে ড্রাগের ইন্টারাকশনে কাজ করতে হয়। তারপর হচ্ছে যদি আমার ডিপার্টমেন্টের কথাই বলি, আমার ডিপার্টমেন্টে অর্গানিক কেমিস্ট্রি আমাদেরও অনেক ডিটেলসে পড়তে হয়, অনেক ডেপথ থেকে পড়তে হয়। সেম অ্যাজ বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে বায়োলজিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে তোমার বুয়েটের কিছু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সো আরো বেশ কিছু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে যেগুলোতে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হবে অ্যাজ এ কোর্স। সো দেখো কোনো কিছু প্রত্যেকটা জিনিসে অ্যাকচুয়ালি তুমি ইন্টারমিডিয়েটে যে জিনিসগুলো শিখে আসতেছো প্রত্যেকটা জিনিসে সামহাও তোমার ব্যাক করবে, মানে অনার্সের লাইফে সামহাও তুমি সেই জিনিসগুলোর সাথে আবার ফ্যামিলিয়ার হবা। বাট তখন বিষয়টা এমন না যে হচ্ছে টিচার এক্সপেক্ট করবে যে তুমি তোমার ইন্টারমিডিয়েটের তুমি কিছু জানো না, তারা একদম বেসিক থেকে শুরু করবে, বিষয়টা এরকম না। তারা তাদের ইউনিভার্সিটি লেভেল থেকেই তাদের লেকচার দিবেন। সো তোমার কলেজের তোমার যে নলেজ, এই জন্য আসলে কোনোটাই ঘাটতি রাখা যাবে না, নাহলে পরবর্তীতে প্রচুর সাফার করতে হবে। যদি আইসিটির কথা বলি, তোমরা ভাবতেছো যে আসলে আইসিটি তো তোমার অ্যাডমিশন টেস্টে কোনো কাজ নাই, অ্যাডমিশন টেস্টে আইসিটি কোনো কাজ নেই, জাস্ট এইচএসসি পর্যন্ত আইসিটির কাজ। বাট আইসিটিটাও তোমাদের আমি ভালো করে করতে বলবো। ভালো করে করা বলতে তোমরা প্রোগ্রামিং গুলো একটু হাতে কলমে করে দেখো, একটু সি প্রোগ্রামিংটা কেমন লাগে করতে। তোমার যদি ডেস্কটপ বা ল্যাপটপের অ্যাক্সেস না থাকে, তুমি একটু ফ্রেন্ডের বাসায় যাও, ফ্রেন্ডের বাসায় গিয়ে একসাথে বসে একটা বই থেকে একটা কোড দেখে দেখে প্র্যাকটিস করো, জাস্ট জানার জন্য একটু প্র্যাকটিক্যালি করে দেখো। এমন না যে তোমার ক্ষতি হবে, তোমার সিলেবাসই আছে যে জিনিসটা তোমাকে খাতায় লিখতে হতো কলম দিয়ে, সেই জিনিসটা একবার ল্যাপটপ বা কম্পিউটারে করে নাও। যেহেতু এখন তোমরা কলেজে যেতে পারতেছো না, কলেজে গেলে তোমাকে ল্যাবেই শিখাতো, ল্যাবেই তোমাকে কম্পিউটার ইউজ করা শিখাতো এবং কম্পিউটারে কোডিং করা শিখাতো। তোমার হচ্ছে একদম প্রেজেন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে হচ্ছে যেভাবে আমাদের করানো হয়েছিল এনডিসিতে। ম্যাক্সিমাম কলেজগুলোতে যেহেতু কম্পিউটার ল্যাব আছে, সো তোমাদেরও অ্যাকচুয়ালি সুযোগ হবে কম্পিউটার ল্যাবে সেই কম্পিউটার প্রোগ্রামগুলো করার। সেগুলো একটু করে দেখো, দেখবা যে হচ্ছে ইন ফিউচার তোমার এই ছোট্ট একটা ইন্টারমিডিয়েটের এই যে কোনো মতে তুমি যে ভালো করে শিখলা জিনিসটাকে, তো এইটা কিন্তু তোমার পরবর্তী লাইফে অনেক কাজে দিবে। তো তুমি তুমি ধরো তুমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চাও, ইন ফিউচার তুমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চাও, এখন তুমি 4টা বছর কম্পিউটার সায়েন্স পড়লা, এর পরবর্তীতে তোমার হঠাৎ করে মনে হলো যে আসলে আমি বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করতে চাই, তখন তুমি কি করবা? তোমার যদি এখন ইন্টারমিডিয়েটে বায়োলজির সামান্য বেসিকটুকু না থাকে, অর্থাৎ তুমি ইন্টারমিডিয়েটে বায়োলজি টোটালি অ্যাভয়েড করে গেছো, ওইটুকু প্রিলিমিনারি নলেজও তোমার না থাকে, তুমি কিন্তু জীবনে ওই মানে ওই ফিল্ডে তোমাকে অ্যাকচুয়ালি সাস্টেইন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ ওই বেসিক নলেজটা যেটা ইন্টারমিডিয়েটে তোমাকে দেওয়া হচ্ছে পুরো লাইফের জন্য, সেই নলেজগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নলেজই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইন দ্য ফিউচারের জন্য। সো কোনো সাবজেক্টকে ছোট করে দেখো না, কোনো সাবজেক্টকে অবহেলা চোখে দেখো না। প্রত্যেকটা সাবজেক্ট এখন অ্যাডমিশনের কথা মাথায় মানে অ্যাডমিশন নিয়ে মাথায় কোনো প্রেশার নেওয়ার দরকার নাই। কোনটা অ্যাডমিশনে আছে কিনা ওটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। তোমার এইচএসসি তে আছে, তোমার ভালো করে শিখতে হবে, দ্যাটস অল। এটাই তোমাদের এখন মেইন মোটিভেশন। তোমার এইচএসসি সিলেবাসে আছে, তোমার বইতে আছে, তোমাকে শিখতে হবে। সো এটাই হচ্ছে মেইন মোটিভেশন। কোনটা আসবে কি আসবে না এটা পরের চিন্তা। সো তোমাদের শিখতে হবে, কারণ এটা ফিউচারে তোমাকে অনেক কাজে দিবে, ফিউচারে অনেক কাজে লাগবে। আর এখন তোমরা বাসায় বসে আসো, জিনিসগুলো শিখো ভালো করে, ভালো লাগবে। প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়ো। বায়োলজি অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট, এখানে অবহেলা কোনো বায়োলজি অ্যাকচুয়ালি আমাদের বইতে অনেক ইনফরমেশন দেওয়া আছে দেখে বায়োলজিটাকে টু সাম এক্সটেন্ট একটু বোরিং মনে হতে পারে, বাট বায়োলজি কিন্তু স্টিল অনেক বেশি ইন্টারেস্টিং। এবং তুমি দেখো ফিজিক্স করো, ফিজিক্স তো অবশ্যই ইন্টারেস্টিং লাগার কথা। ফিজিক্স ভালো করে বুঝে বুঝে করো, থিওরিটিক্যাল পার্টগুলো প্র্যাকটিস করো ভালো করে, ম্যাথ প্র্যাকটিস করো, ধুমায় ম্যাথ প্র্যাকটিস করো, কেমিস্ট্রি করো। এবার যে সবগুলো সাবজেক্ট পড়তে থাকো একসাথে, আইসিটি প্রোগ্রামিং করো কম্পিউটারে বসে, তোমার সিলেবাসে যতটুকু আছে ততটুকুই করো, সমস্যা নাই। তোমার সিলেবাসে যতটুকু প্রোগ্রামিং আছে ততটুকু একটু কম্পিউটারে করে দেখো, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, সব সাবজেক্টই ভালো করে পড়ার চেষ্টা করো। সো এটাই তোমাদের প্রতি সাজেশন থাকবে আর কি। কোনো সাবজেক্টকে কোনো টপিককে তোমরা অ্যাভয়েড করে যেও না। অ্যাটলিস্ট এই ইন্টারমিডিয়েট সময় 9-10 কি করছো ওটা ম্যাটার করে না,
এখন তোমাদের কাছে সময় আছে, প্রত্যেকটা টপিক পড়ে ফেলো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এগুলো, এই টপিক বা এগুলো কোনো বিষয় নিয়ে? ভাইয়া, হ্যাঁ বলো। ভাই আমাদের অর্গানিক কেমিস্ট্রি এটার মানে কত সময় ধরে চলতে পারে আনুমানিক? আচ্ছা, 2 দিন করে যদি আমরা ক্লাস নেই, হয়তো কোর্স ডিউরেশনটা 5 মাসের মতো হতে পারে, 5 থেকে 6 মাস হয়তোবা। আই এম নট শিওর, মানে আমি প্রপারলি শিওর না, বাট আমি যতটুকু আইডিয়া করতে পারতেছি হয়তোবা 5 মাসের মতো যাবে অর্গানিক কেমিস্ট্রিটা। দেখো আমাদের চ্যাপ্টার 2টা শেষ করতে কিন্তু প্রায় 2 মাসের একটু বেশি লেগে গেছে, তাও লাস্টে তাড়াহুড়া করে আমাদের শেষ করতে হয়েছে। অর্গানিক কেমিস্ট্রি হ্যাঁ ভাইয়া। তোমাদের প্রায় 5 মাসের মতো যাবে, এইটুকু বলে রাখতে পারি, প্রায় 5 মাসের মতো। বাট ইনশাল্লাহ খুব একটা 2 দিন 2 প্রবলেম দিন হবে করে না। না? হ্যাঁ বলো ভাইয়া। 2 দিন 2 দিন করে না হ্যাঁ, সপ্তাহে? আমরা এটা 2 দিন করে পড়বো অর্গানিক কেমিস্ট্রিটা। আর মানে ভাই বাকি দুই আর দিন 2 তো দিন? মেবি আর ফার্স্ট 2 দিন পেপার। আমরা ফার্স্ট পেপার পড়বো, আর 2 দিন ও হচ্ছে 2 আমরা দিন সেকেন্ড পেপার, 2 দিন ফার্স্ট পেপার। হ্যাঁ 2 দিন সেকেন্ড পেপারে বলতে পারো। 5 মাস হচ্ছে শুধুমাত্র এইটা, মানে সেকেন্ড পেপার অন্য কোনো চ্যাপ্টার ধরতেছি না, বাকি 2 দিন হচ্ছে আমি ফার্স্ট পেপার পড়াবো তোমাদেরকে। ভাই ফার্স্ট পেপারে কোন ধরবেন ফার্স্ট পেপারে নেক্সট? চ্যাপ্টার 3 পড়াবো তোমাদেরকে, চ্যাপ্টার 3। আচ্ছা, আর যেন কি বলতে চাচ্ছিলাম, দেখি চ্যাটে কি কি লিখছো। হ্যাঁ গ্রেট, সি প্লাস প্লাস, হ্যাঁ অবশ্যই এটা খুবই ভালো। তো তোমরা হচ্ছে যদি পারো কিছু এক্সট্রা জিনিস শিখতে পারো, সমস্যা নেই, তোমাদের ইন্টারেস্ট থেকে অবশ্যই শিখবা, যেহেতু তোমাদের হাতে সময় আছে, কিছুটা সময় আছে। বাট একটা বিষয় আমি তোমাদের বলবো যে নতুন জিনিস শেখার ক্ষেত্রে এই বিষয়টা একটু কেয়ারফুল রাখবা। সেটা হচ্ছে তোমার এসেনশিয়াল কোন জিনিসগুলো। এসেনশিয়াল হচ্ছে তোমার এইচএসসি সিলেবাসটা, এই এইচএসসির যে টপিক গুলো সেটা বেশি এসেনশিয়াল। সো সি প্লাস প্লাস বা তোমরা অ্যাডিশনাল যে স্কিলের কথাই বলো, গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে ফটোগ্রাফি বা যেটাই বলো, তোমরা জাস্ট তোমাদের অবসর সময় সেটা করো। মানে এমন যেটা না হয় যে সেই নিউ স্কিলটা তোমার মেইন পড়ার টাইমে করতেছো। তো এই বিষয়টা একটু মানে তোমরা হচ্ছে অ্যাজ এ সাজেশন ফলো করার চেষ্টা করিও। কারণ তুমি যদি হচ্ছে নতুন কোনো স্কিল, লাইক তুমি হচ্ছে তোমার পড়ার সময় বসে গ্রাফিক্স ডিজাইন শিখতেছো, মানে যেটা অ্যাকচুয়ালি যে টাইমটা তুমি তোমার পড়ার সময় পড়াতে দাও, সেই টাইমে বসে যে গ্রাফিক্স ডিজাইন শিখো বা সামথিং এলস, ধরো গিটার শিখতেছো বা হচ্ছে যাই শিখো আর কি, মানে জিনিসটা অবশ্যই কাজের, বাট হচ্ছে তোমাদের হ্যাঁ যেটা বলতেছে, তো ওই জিনিসটা থেকে মানে তোমরা ওই জিনিসগুলো, নতুন যে জিনিসগুলো সেগুলো অবসর সময় করার চেষ্টা করো। অর্থাৎ তোমার এইচএসসি যে কারিকুলামটা আছে সেইটা তোমার মানে ডে টু ডে যে পড়াগুলো হচ্ছে আমাদের, সেটুকু আপডেট রেখে তুমি বাকি যে সময়টা পাচ্ছ অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমরা নতুন জিনিস শিখতেছো, এটা খুবই ওয়েলকাম করার মতো বিষয়। এটা খুবই ভালো যে তোমরা অ্যাডভান্স হচ্ছে এই জিনিসগুলো দেখতেছো, এগুলো এদের পরিচিত হচ্ছে, যেটা অবশ্যই অনেক ভালো। বাট এইটা করিও হচ্ছে তোমার মেইন জিনিসগুলো, অর্থাৎ তোমার একাডেমিক পড়ালেখাটা ঠিক রেখে। আর এইটা এই সময়ের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, একাডেমিক পড়ালেখাটা বেশি ইম্পর্টেন্ট, বাট এইটা ঠিক রেখে তুমি যদি আরো অনেক জিনিস শিখতে পারো, জাস্ট এটা অনেক ভালো, অসাধারণ। তো এটাই বলবো। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাই আমরা? আর ভাইয়া, হ্যাঁ অর্গানিক বলো ভাইয়া। কেমিস্ট্রি কোন 2 দিন আর আর ফার্স্ট পেপার কোন 2 দিন? আচ্ছা সেটা বললে আমরা হচ্ছে রবি আর শুক্র করতে পারি, রবি আর শুক্র বা রবি আর বৃহস্পতি করতে পারি অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, এটা তোমাদের সাথে আলোচনা করে ঠিক করব, তোমাদের গ্রুপে পোল দিব, তোমরা ভোট দিও সবাই। তো তোমাদের সাথে আলোচনা করে আমরা সেটা ঠিক করলাম না হয়। আচ্ছা, আরেকটা যেটা বলতেছি, অর্গানিক কেমিস্ট্রির জন্য বইয়ের সাজেশন। তো বই হিসেবে আমি যেটা বলবো, 2টা বইয়ের কথা মেনশন করব। একটা বই আহ, হচ্ছে হাজারি স্যারের বই, আর একটা হচ্ছে আহসানুল কবির স্যারের বই। তো 2টা বই খুবই ভালো অর্গানিক কেমিস্ট্রির জন্য। শুধু কবির স্যারের বইটা আমি নিজে কখনো ওইভাবে পড়ি নাই, বাট আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনছি যে বইটা মানে সবাই খুবই ভালো রিভিউ দিচ্ছে, যে বইটা অর্গানিক কেমিস্ট্রির জন্য খুব ভালো একটা বই। তো হাজারি স্যারের বই অ্যাজ ওয়েল, মানে 2টা বই খুবই ভালো একটা বই অর্গানিক কেমিস্ট্রির জন্য। তো তোমরা যে বইটাই ফলো করো, চেষ্টা করো যে পুরো বইটা পড়তে। আমি তোমাদের হচ্ছে আমি যেভাবে পড়াবো, আমি হচ্ছে সবগুলো বইয়ের আইডিয়া গুলোকে একসাথে, মানে তোমার যাতে কোনো টপিকে বাদ না যায়, এমন হয় যে আসলে এই বইতে এই টপিক আছে, ওই বইতে সেটা সামহাও দেওয়া হয় নাই বা মিসিং, সেরকম হতে পারে কিছু ছোটখাটো টপিক। আমি তোমাদের সবকিছু দেখাবো, মানে সবগুলো বই, অর্থাৎ এখানে গুহ স্যারের বইয়েরও কিছু বিক্রিয়া থাকতেছে যেটা অ্যাকচুয়ালি অন্য বইতে নাই, তারপর অন্য বইয়েরও, মানে সবকিছু তোমাদের একদম মিলায় তোমার এই কোর্সটা হবে। সো বেসিক্যালি আমি এই কোর্সের জন্য যে বইটা বেশি ফলো করব সেটা হচ্ছে হাজারি স্যারের বই। হাজারি স্যারের বইটা আমি মেইনলি ফলো করবো। এছাড়া যদি গুহ স্যারের বই থেকে এক্সট্রা কিছু প্রবলেম আমার অ্যাড করা লাগে, সেই ক্ষেত্রে আমি সেই প্রবলেমটা অ্যাড করবো। বাট হাজারি স্যারের বইটা মেইনলি হচ্ছে এই কোর্সের জন্য ফলো করবো।
আর তোমরা হচ্ছে আহসানুল কবির স্যারের বইটা পড়তে পারো। আর আম, আর এই দুইটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে বেটার আই থিঙ্ক। এটা হচ্ছে ওভারঅল ভাইয়া বইয়ের সাজেশন। বলো ভাইয়া। ভাইয়া তাহলে হাজারি স্যারের সেকেন্ড পেপারটা কি কিনে ফেলবো হাজারি নাকি স্যারের পুরান এডিশন দিয়ে হবে? মানে সেকেন্ড পেপার কেমিস্ট্রি পেপার কি কিনবো হ্যাঁ, নাকি নতুন পুরান এডিশন এডিশনটা দিয়ে কিনে হবে? ফেলো, নতুন এডিশনটা কিনে ফেলো। আচ্ছা আচ্ছা। পুরান এডিশন বলতে কি 2013 সালের আগে, মানে একদমই না পুরাতন নাকি না না হচ্ছে? না 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 না, এই ধরেন 17-18। হ্যাঁ হ্যাঁ, 17-18 চলবে, সমস্যা নেই, 17-18 চলবে। বাট একদম আগের সাল ভাইয়া হুম, বলো। ভাইয়া কবি স্যারের কি নতুন বইটা লাগবে নাকি পুরো মানে 2016টা হলো চলবে? চলবে, 16 বই হলেও চলবে, বাট একটা বই নতুন রাখো। যে বইটা তুমি মেইনলি পড়বা না ভাইয়া, সেই বইটাকে নতুন রাখো। মানে তোমরা এই ক্ষেত্রে কি ওকে করবা, ভাই। তোমরা দুইটা বই একটু ট্রাই করে দেখো। হাজারি স্যারের বই পড়ে দেখো, কবির স্যারের বই পড়ো, যে বইটা তোমার ভালো লাগে সেটাই ফুললি ফলো করো। সেই ফুললি ফলো করার পরে কিছু টপিক এক্সট্রা তুমি হচ্ছে অন্য বই থেকে দেখে নিতে পারো। বাট একটা বইকে মূল বেসিস রাখতে হবে তোমার, যে বইটা তুমি প্রত্যেকটা লাইন তুমি ভালো করে দেখে গেছো অর্গানিক কেমিস্ট্রি, কোনো কিছুই বাদ দাও নেই, সেটা একটা বই হবে। ওই বইটা ছাড়া বাকি আর তুমি একটা কি সর্বোচ্চ দুইটা বই তুমি জাস্ট রেফারেন্স হিসেবে রাখতে পারো, যে কোনো একটা টপিক আরেকবার একটু দেখে নিলাম আরেকটা বই থেকে, যে বুঝতে প্রবলেম হচ্ছে এই বইতে, তুমি আরেকটা বই থেকে দেখে নিলাম। সো বাট একটা বইকে তোমার মেইন বেসিস রাখতে হবে, হয়তোবা তুমি হাজারি স্যার রাখতে পারো, কিংবা তুমি কবি স্যারের বইটা রাখতে পারো। সো এটাই হচ্ছে মেইন কথা বইয়ের ব্যাপারে। আর পুরাতন নতুন এটা হচ্ছে যদি 15-16 হয় স্টিল চলবে, 15-16 এডিশনের বই চলবে, বাট নতুন বই হওয়াটাই বেটার, তোমাদের এডিশনের বইটা হওয়াটাই বেটার। বাট চলবে, স্টিল চলবে, কাজ চলবে, বাট নতুনটা হবে এটা, কারণ নতুন হচ্ছে আরো কিছু ইনফরমেশন অ্যাড হয়, আরো বেশ কিছু টপিক অ্যাড হতে পারে। সো সেই ক্ষেত্রে তোমাদের নতুনটা নেওয়াটাই সেফ তোমাদের জন্য আর কি। ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া লেকচার শিট ফলো করলে হবে না, মানে বইও পড়তে হবে সাথে সাথে? আচ্ছা, লেকচার শিট ফলো করলে ইনশাল্লাহ তোমার মানে সমস্যা হবে না, মানে পুরোটাই কভার হয়ে যাবে। বাট বই ফলো করবা জাস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, জাস্ট ওই স্যাটিসফ্যাকশনটা গেইন করার জন্য মেইনলি তোমরা বইটা ভালো করে দেখবা একবার। জাস্ট লেকচার শিটে কিন্তু সবই থাকবে ইনশাল্লাহ, মানে তোমার প্রত্যেকটা টপিকই কভার হয়ে যাবে, তাও একবার বইটা পড়ে দেখবা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, বেশি সময় লাগবে না। তুমি যদি লেকচার শিটটা মানে যেই দিন যে লেকচারটা পড়াচ্ছি, যেই দিন যে টপিকটা পড়াচ্ছি, তুমি যদি সেই দিনই বই থেকে জাস্ট লেকচারের মানে আমার ক্লাসের পরে যদি বই থেকে বসে সেই টপিকটা পড়ে নাও, দেখবা যে একদমই ইজি লাগতেছে, কোনো প্রবলেম হওয়ার কথা না। সো লেকচার শিট আচ্ছা অবশ্যই ভাইয়া। ফলো করবা, বাট বইটাও দেখবা, এটা উচিত বইটা দেখা। বলো ভাইয়া। জি ভাইয়া, ধরেন আপনার লেকচার শিট ফলো করার পরে দেখা যায় যে বইয়ের মধ্যে এমন কিছু কথাবার্তা থাকে যেটা ধরেন আমি আপনাকে প্রশ্ন করলে আপনি আমাদেরকে মানে মানে বুঝাই দেন যে এইটা আমাদের মানে এখন দরকার নাই পড়ার। তো সেই ক্ষেত্রে মানে বইয়ের কিছু মানে কনফিউজিং কথাবার্তা আছে না, ওগুলা তো অ্যাভয়েড করবো না? আচ্ছা, বইয়ের যে কনফিউজিং কথাবার্তা কথা বলতেছো, সেটা অবশ্যই হচ্ছে আমরা ওই কথাগুলো ডিটেলসে পড়বো, মানে তোমরা যে যে কথা আমি বুঝতে পারছি, তোমরা যখন বইটা পড়বা তখন বেশ কিছু কথা তোমাদের অপ্রয়োজনীয় মনে হবে, বাট সেগুলো আমরা ডিটেলসে দেখবো, বোঝার চেষ্টা করব, তখন ক্লিয়ার হয়ে যাবে। বাট তার আগ পর্যন্ত তোমাদের হয়তো যে টপিকটা আমি পড়ায় ফেলছি, পড়ায় ফেলার পর যদি সেটা বইতে দেখো যে এরকম কিছু নতুন ওয়ার্ড পাইছো, দেন আমাকে জিজ্ঞাসা করো, কনফিউশনে থাকার কোনো রিজন নেই, তোমাকে জিজ্ঞাসা করো আমাকে যে টপিকটা পড়তে হবে কিনা বা এটা নিয়ে আসলে কতটুকু দরকার। আমি সামহাও এরকম হতে পারে মিস করে গেছি, সামহাও কোনো কারণে সে কথাটা বলতে ভুলে গেছি, সেই ওয়ার্ডটা নিয়ে বলতে ভুলে গেছি, তোমরা সেই ওয়ার্ডটা মেনশন করো ক্লাসে, সেই ওয়ার্ডটা আমি বলে দিলাম যে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি মিন করে, বাট এটা অ্যাকচুয়ালি লাগবে কিনা। সো কনফিউশন রেখো না, যদি বইয়ে আমি পড়ানোর পরও যদি বইতে নতুন কোনো ওয়ার্ড পাও, দেন অবশ্যই আমাকে ক্লাসে বলবা, তাহলে সেই ওয়ার্ডটার রিজনটা ওখানে কেন ইউজ হয়েছে বা সেই ওয়ার্ডটা আসলে কি বোঝাচ্ছে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। আর আমরা কিন্তু প্রচুর স্ট্রাকচার প্র্যাকটিস করবো, আর অর্গানিক কেমিস্ট্রিতে ভালো করার জন্য তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, রিয়াকশন গুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, সো এটাই মেইনলি ভালো করার একটা ওয়ে। সো তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে এবং রিয়াকশন গুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা না হয় এখানে শেষ করতেছি, আর 1 মিনিটের মতো আছে। আমরা ইনশাল্লাহ হচ্ছে এই এরপরে ক্লাস তো আমাদের নেক্সট বুধবার। সো বুধবারে আমরা হচ্ছে, আচ্ছা তোমরা একটু বলো তো, তোমরা তোমাদের কি কোনো ডেট প্রেফারেন্স আছে, নাকি হচ্ছে আমরা জাস্ট র্যান্ডম, যেমন হচ্ছে রবি শুক্র হচ্ছে
আর রবি বৃহস্পতি হচ্ছে অর্গানিক নিলাম, আর বুধ আর শুক্র হচ্ছে তোমার ইনঅর্গানিক পড়ালাম, ফার্স্ট পেপার পড়ালাম। ঠিক আছে, সবাই একমত তো? রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার, রবি আর বৃহস্পতি হচ্ছে জৈব যৌগ পড়াবো, আর বুধবার আর হচ্ছে শুক্রবার আমরা ইনঅর্গানিক পড়বো। ঠিক আছে, সবার